আজকের গল্প ব্রজ বুড়ো। কাহিনীকার সত্যজিৎ রায়, পরিবেশনায় দিগন্ত রেখা। শঙ্কর চৌধুরী আধখানা হাতের রুটি ছিঁড়ে ডালে চুবিয়ে মুখে পুরে একবার পাশে বসা ছেলের দিকে চেয়ে নিলেন। তারপর চিবোতে চিবোতে বললেন, তোকে একটা কথা বলবো বলবো করেও বলা হয়নি। আমাদের ডাইনি একটা বাড়ির পরে একটা দোতলা বাড়িতে এক বুড়ো থাকে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, বলল শুভু। রোজ স্কুল থেকে ফেরার পথে দেখি। একতলার বারান্দায় একটা বেতের চেয়ারে বসে থাকেন, আমার দিকে চেয়ে হাসেন। হাসিটা কি বেশ খোশ মেজাজের হাসি? শুভু একটু ভেবে বলল, একটু দুষ্টু দুষ্টুও হতে পারে। ওই বুড়ো সম্বন্ধে এখানে এসে অবধি অনেক কথা শুনছি, বললেন শঙ্করবাবু। উনি নাকি তন্ত্রতন্ত্র জানেন, তুকতাক করে যাদের পছন্দ নয় তাদের অনিষ্ট করতে পারেন। মোট কথা উনি ডাকলেও ওর কাছে যাসটাস না। শুভর ভালো নাম সুবীর, বয়স 12। 3 মাস হলো সুবীরেরা কলকাতা থেকে এই শহরে এসেছে। এখানকার এক কলেজে শঙ্কর চৌধুরী ইংরেজির প্রফেসরের চাকরি পেয়েছেন। সুবীর কলকাতায় স্কুল ছেড়ে এখানে সেন্ট থমাসে ভর্তি হয়েছে। সবাই বলে এই জায়গাটা স্বাস্থ্যকর। শীতকালে যে বেশ শীত পড়ে সেটা এই নভেম্বরের গোড়াতেই সকাল সন্ধ্যায় টের পাওয়া যাচ্ছে। সুবীরের মারও জায়গাটা খুব পছন্দ। বলেন এখানকার বাতাসই আলাদা, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এই কমাসেই স্কুলে সুবীরের 2-1 বন্ধু হয়েছে। তার মধ্যে দিব্যেন্দুকেই ওর সবচেয়ে ভালো লাগে। শুভু দিবু ক্লাসে পাশাপাশি বসে, দুজনেই পড়াশোনায় ভালো, খেলাধুলায় দুজনেরই খুব উৎসাহ। দিবু একদিন কথায় কথায় সুবীরকে বলল, ব্রজবুড়ো তো তোদের একটা বাড়ির পরেই থাকে। ব্রজবুড়ো? সুবীর অবাক হয়ে জিজ্ঞেস করল, সে আবার কে? দেখিসনি? মাথায় টাক, ফর্সা রং, দাড়ি গোঁফ কামানো, গলাবন্ধ কোট আর ধুতি পরে বারান্দায় বসে থাকে। সুবীর বলল, ওকে বুঝি লোকে ব্রজবুড়ো বলে? ওকে তো রোজ দেখি। সাবধান, বলল দিব্যেন্দু, ওকে চটাসনি। ও হাসলে তুইও হাসিস। তা তো হাসি। তাহলে ঠিক আছে, ও যদি তোর ওপর ক্ষেপে যায় তাহলে ওর বাড়িতে বসেই স্রেফ মন্ত্র পড়ে তোর সর্বনাশ করে ছাড়বে। বাবাও আমাকে সাবধান করে দিয়েছেন, বলল সুবীর। একদিন পঞ্চাকে ডেকে একটা ঘুড়ি দিয়েছিল, কোথায় পেল কে জানে, খুব রহস্যজনক ব্যাপার। ওর পুরো নাম কি তা জানি না। এর কিছুদিন পরে সুবীরদের প্রতিবেশী অনুকূল সাহা সন্ধ্যায় এলেন সুবীরের বাবার সঙ্গে আলাপ করতে। আগে আসেননি কখনো, এই প্রথম। বয়সে সুবীরের বাবার চেয়ে অন্তত 10 বছরের বড়। বসবার ঘরে সোফার একপাশে বসে বললেন, ডিস্টার্ব করলুম না তো? না না, বললেন শঙ্করবাবু, আমি ভাবছিলাম একদিন আপনার ওখানে ঢুঁ মারব। আপনি এলাহাবাদ ব্যাংকে আছেন না? আজ্ঞে হ্যাঁ, আমি সংসার করিনি। এখানে আমার বাড়িতে আমি একা। কলকাতায় এক ভাই আছে, লোহা লক্করের ব্যবসা করে। আপিস থেকে ফিরে পাড়ার কারুর না কারুর বাড়িতে গিয়ে গল্প সল্প করি। ও বেশি একজন বাদে। কে? ব্রজকিশোর মারুজ্জে, নাম শুনেছেন? যাকে ব্রজবুড়ো বলে, আমাদের বাড়ির একটা বাড়ি পরে থাকে। আজ্ঞে হ্যাঁ, ভদ্রলোকের তো অনেক গোলমাল শুনেছি। বিস্তর। বুড়ো এখানে আসে বছর 15 আগে। আমি তখনও আসিনি, কিন্তু বুড়োর দক্ষিণের লাগোয়া বাড়ির নরেশ মল্লিক ছিলেন। তিনি 30 বছর হলো এখানে আছেন। সদানন্দ রোডে গয়নার দোকান আছে। তিনি বলেন সুটকেস হোল্ডল ছাড়াও বুড়োর সঙ্গে নাকি একটা সবুজ রঙের বাক্স ছিল। সে এক আলিশান ব্যাপার।
সঙ্গে একজন লোকও ছিল, সে পরের দিন চলে যায়। ওই সবুজ বাক্সের কথা এখন শহরের সকলেই জানে। আমার তো বিশ্বাস ওতেই বুড়োর তন্ত্রমন্ত্রের সব সরঞ্জাম রয়েছে। উনি আসার আগে নাকি বাড়িটা খালিই পড়ে থাকতো। তন্ত্রের ব্যাপারটা কি সত্যি বলে মনে হয়? আমি বলতে পারবো না, তবে নরেশবাবুর কাছেই শুনেছি বুড়োর দোতলার ঘর থেকে মাঝরাত্রিরে নানান রকম শব্দ শুনেছেন। করতালের আওয়াজ, ডুগি পেটানোর আওয়াজ, বিড়বিড় করে বলা সব মন্ত্র, মাঝে মাঝে হাসির শব্দ। এটা বিশ্বাস না করে উপায় নেই, কারণ বলছি, বুড়োর উত্তরের বাড়িতে যিনি থাকেন ভদ্রলোকের নাম বোধহয় জানেন। বাড়ির দরজায় কাঠের ফলকে দেখেছি NK মজুমদার। হ্যাঁ, নিশিকান্ত মজুমদার। ইন্স্যুরেন্স অফিসে চাকরি করেন। ইনিও মাঝরাত্রিরে ওইসব শোনেন। এমনকি একদিন জানলায় একটা বীভৎস মুখ দেখেন। মজুমদার মশাই সোজা গিয়ে বুড়োকে বলেন যে এইভাবে প্রতিবেশীর শান্তি ভঙ্গ করলে তিনি পুলিশে খবর দেবেন। এটা বিকালবেলা, বুড়ো তখন বারান্দায় বসে। শাসানোর ফল কি হলো? সেই তো বলছি, গোলমাল তো বন্ধ হলোই না। মাঝখান থেকে নিশিকান্তবাবু ব্যারাম বাঁধিয়ে বসলেন। হাই ফিভার 106 ডিগ্রি অবধি উঠেছিল। ডাক্তার বললেন ভাইরাস ইনফেকশন, 7 দিনে জ্বর ছাড়ল। নিশিকান্তবাবুর দৃঢ় বিশ্বাস বুড়ো তুক করেছিলেন। নীলোৎপলবাবুর একটি ছেলে আছে, বছর 15 বয়স, নাম রতন। আমাদের বাড়ির কাছেই কাকমারার মোড়টাতে থাকে। বুড়ো নাকি তার সঙ্গে ভাব করার জন্য খুবই ব্যগ্র। হাসি মুখ করে হাতছানি দিয়ে ডাকে। রতন ওর ব্যাপারে জানে, তাই কোনো আমল দেয় না। সুবীরকে তার বাবা বারণ করেছেন, কিন্তু দিব্যেন্দুকে কেউ বারণ করেনি। দিব্যেন্দুর বাবা এইসব তন্ত্রমন্ত্র তুক তাক বিশ্বাস করেন না। বলেন একটা নিরীহ বুড়োকে উদ্দেশ্য করে মিথ্যে গালমন্দ করা হচ্ছে। ওকে দেখলেই বোঝা যায় ওর মধ্যে কোনো গণ্ডগোল নেই। দিব্যেন্দু যদিও শুভুকে বুড়ো সম্বন্ধে সাবধান করে দিয়েছিল, কিন্তু বাপের কাছ থেকে সে যে একটা বেপরোয়া ভাব পেয়েছে, সেটা যাবে কোথায়? সে একদিন শুভুকে বলল, আজ তোর সঙ্গে ফিরব, তোর বাড়িও যাওয়া হবে, আর বুড়ো কী করে তাও দেখা যাবে। শুভু ভুরু কুচকে বলল, কিন্তু তুই নিজেই তো সেদিন বললি বুড়োর কাছ থেকে দূরে থাকতে। তা বলেছিলেম, বলল দিবু, কিন্তু বাবা বলেন বুড়োর মধ্যে কোনো দোষ নেই, তাই একবার গিয়ে দেখি না কি হয়। এও একরকম অ্যাডভেঞ্চার তো। শুভু তার বাবার নিষেধ উড়িয়ে দিতে পারে না। সে বলল, কাছে যেতে পারি, এমনকি কথাও বলতে পারি, কিন্তু ওর বাড়ির ভেতর ডাকলে যাব না। ঠিক আছে, তাই হবে। স্কুল থেকে ফেরার পথে ব্রজ বুড়োর বাড়ি দেখা যেতেই শুভুর বুকের ভিতর একটা ধুকপুকুনি শুরু হয়ে গেল। কিন্তু সে যে ভয় পেয়েছে সেটা তো দিবুকে কিছুতেই জানতে দেওয়া চলে না। তাই সে মনে সাহস এনে এগিয়ে চলল দিবুর সঙ্গে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, রোজকার মতো আজও বুড়ো বসে আছে বারান্দায়। শুভু দিবু এগিয়ে আসতে ঠিক অন্য দিনের মতোই ব্রজ বুড়ো হাসি মুখে তাদের দিকে চাইলেন। আজ শুভু বুড়োর হাসির মধ্যে সত্যিই একটা শয়তানি ভাব লক্ষ্য করল। হাসছেন কেন, কিছু বলবেন? দিবু বুড়োর সামনে থেমে পরিষ্কার গলায় জিজ্ঞেস করল। হ্যাঁ বলবো, বললেন ব্রজ বুড়ো। আমি ডাকলে আসো না কেন? দিবু বলল, আমাকে কোনো দিনও ডাকেননি, আর ডাকলেই বা যাব কেন? ওরকম যাত্রার ডাকে আমি যাই না। শুভু মনে মনে ভাবল, বাপরে, দিবুর কি সাহস! আবার দিবুই কথা বলল, আপনার সবুজ বাক্সে কি আছে? কেন বলবো? বুড়ো মাথা দুলিয়ে দুলিয়ে মিচকে হেসে বলল, আমার সঙ্গে আমার বাড়ির দোতলায় গেলেই জানতে পারবে। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে শুভু এক নিঃশ্বাসে বলে দিল, আরেক দিন যাব, আজ বাড়িতে কাজ আছে। দুজনে চলে এলো পিছন দিকে না তাকিয়ে।
দিবু শুভর বাড়িতেই বিকেলে খাওয়া সারল। খেতে খেতেই শুভর বাবা কলেজ থেকে এসে গেলেন। শুভ কোনো কিছু না লুকিয়ে ব্রজবুড়োর সঙ্গে যা হয়েছে পুরো ব্যাপারটা বাবাকে বলে দিল। শঙ্করবাবু কিছুক্ষণ গম্ভীর থেকে বললেন, একবার করেছ এ জিনিস, আর করো না। দিব্যেন্দু, তোমাকেও বলছি, এসব ব্যাপারে সাহস দেখানোর কোনো কাজের কথা নয়। বুড়োর মধ্যে অনেক গোলমাল, ওর প্রতিবেশীদের কথা অবিশ্বাস করা যায় না। কালই নিশিকান্তবাবু আমার বাড়ি এসেছিলেন। ব্রজ ব্যানার্জির ঘর থেকে মাঝরাত্রিরে নাকি পিস্তলের আওয়াজ পেয়ে বুড়োর বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দেন, কেউ দরজা খোলে না। এর সপ্তাহখানেক পরে এক রবিবার সকালে শুভদের বাড়ির সামনের দরজায় টোকা পড়ল। শুভর বাবা খবরের কাগজ পড়ছিলেন। ছেলেকে বললেন, দেখ তো কে এলো। শুভ দরজা খুলে দেখে খয়েরি স্যুট পরা একজন বেশ ভালো দেখতে ভদ্রলোক, বয়স 30-এর খুব বেশি না। তার পিছনের রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে, এটাও শুভর চোখে পড়েছে। ব্রজকিশোর ব্যানার্জির বাড়িটা কোথায় বলতে পারেন? ভদ্রলোক প্রশ্ন করলেন শুভর বাবাকে। 74 নম্বর সেটা জানি, কিন্তু এখানে তো দেখছি কোনো বাড়িতেই নম্বর লেখা নেই। শঙ্করবাবু দাঁড়িয়ে উঠে হাত দেখিয়ে বললেন, এই দিকে আমার বাড়ির পরের বাড়িটা। থ্যাঙ্কস। ভদ্রলোক যাবার জন্য ঘুরেছিলেন, কিন্তু শঙ্করবাবু একটা প্রশ্নে থেমে গেলেন। আপনি কি ওর আত্মীয়? হ্যাঁ, আমি ওর ভাইপো, ছোট ভাইয়ের ছেলে। আসি। ভদ্রলোক চলে গেলেন। শঙ্করবাবু আবার সোফায় বসে বললেন, হাইলি ইন্টারেস্টিং। আমার ধারণা ছিল ব্রজবুড়োর তিনকুলে কেউ নেই। বিকেলে শুভরা চা খাচ্ছে, এমন সময় দরজায় আবার টোকা পড়ল। শুভ খুলে দেখে আবার সেই সকালের ভদ্রলোক। একটু আসতে পারি কি? শঙ্করবাবুও উঠে এসেছেন, বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। বসুন, চা খাবেন? নো থ্যাঙ্কস, এইমাত্র খেয়ে আসছি। ব্রজবাবুকে কেমন দেখলেন? সেইটে নিয়ে একটু কথা বলতে এলাম, বললেন ভদ্রলোক। আগে আমার পরিচয়টা দিই। আমার নাম অমিতাভ ব্যানার্জি। আমার পেশা হচ্ছে মনের ব্যারামের চিকিৎসা করা, সাইকায়াট্রি। কলেজে পড়ার সময় থেকে একটা শখ হয়েছিল, বাবা রাজি হয়ে গেলেন। আমি বিলেত গিয়ে পাশ করে ওখানে 3 বছর প্র্যাকটিস করছিলাম। কিছুদিন হলো কলকাতায় এসেছি। বাবার কাছ থেকেই জ্যাঠার কথা শুনেছিলাম। বাবা লখনৌয়ে ওকালতি করতেন, আমার জন্ম পড়াশোনা সবই ওখানে। আমি ব্রজ জ্যাঠাকে কোনো দিন দেখিনি। যখন কলকাতায় গিয়েছি ততদিনে ব্রজ জ্যাঠা আপনাদের এখানে চলে এসেছেন। এটা শুনেছিলাম যে কলকাতায় থাকতে জ্যাঠা চুপচাপ বাড়িতে বসে থাকতেন, কারোর সঙ্গে মিশতেন না। ডাক্তার দেখে বলেছিলেন শরীরে কোনো ব্যারাম নেই। যে বাড়িতে রয়েছেন সেটা কার? ওটা আমার ঠাকুরদা তৈরি করেছিলেন। উনি ব্যবসা করতেন, অনেক পয়সা করেছিলেন। মারা যাবার আগে 3 ছেলেকে উইল করে টাকা সমান ভাগে ভাগ করে দিয়ে যান। কাজেই ব্রজ জ্যাঠার টাকার অভাব নেই। উনি কি তন্ত্রতন্ত্র চর্চা করেন নাকি? কি যে করেছেন তা কেউ সঠিক বলতে পারবে না। আমরা থাকতাম লখনৌয়ে, মেজ জ্যাঠার কাজ ছিল ব্যাঙ্গালোরে। ব্রজ জ্যাঠা কলকাতাতেই থাকতেন, তবে গোটা 3 চাকর ছাড়া দেখবার আর কেউ ছিল না। তন্ত্রের ব্যাপার জানি না, তবে ওর যে মানসিক ব্যারাম রয়েছে তাতে অন্তত আমার কোনো সন্দেহ নেই। কথা হচ্ছে কী ব্যারাম, সেটা এখনও ধরতে পারেননি? ধরব কী করে? আমার সঙ্গে তো কথাই বলছেন না। তবে আমার একটা প্রস্তাব আছে। কি? ওর চাকর বলছিল উনি নাকি ছোটদের ওপর কখনো রাগ করেন না। তাই ভাবছিলাম যদি আপনার ছেলেকে একবার সঙ্গে করে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো উনি মুখ খুলতে পারেন। শুভ বলল, ওর একটা সবুজ বাক্স আছে কি? অমিতাভবাবু চোখ বড় বড় করে বললেন, বাক্স মানে কি? সে তো এক বিশাল ট্রাঙ্ক। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ওতে কি আছে, উনি কোনো জবাবই দিলেন না।
শঙ্করবাবু বললেন, ঠিক আছে, আমার ছেলে যাবে, কিন্তু তার সঙ্গে তার বাবাও যাবে। নিশ্চয়ই, সে তো খুব ভালো কথা, আমি খানিকটা জোর পাব। 5 মিনিটের মধ্যে তিনজনে বেরিয়ে পড়ল। ব্রজবুড়োর বাড়ির দরজায় ধাক্কা দিতেই একটা বুড়ো চাকর এসে দরজা খুলে দিল। বাবু কোথায় জিজ্ঞেস করলেন অমিতাভবাবু। দোতলায় শোবার ঘরে, বলল চাকর। আজ বাইরে বসবেন না? আজ্ঞে, আপনি আসার পর থেকেই উনি কেমন যেন হয়ে গেছেন, আজ বিকেলে চাও খেলেন না। ঠিক আছে, আমরা ওর সঙ্গে একটু দেখা করব। আসুন মিস্টার চৌধুরী। তিনজনে দোতলায় গিয়ে হাজির হলো। ডান দিকে একটা দরজা, সেটাই ব্রজবুড়োর শোবার ঘর। ডাক্তার ব্যানার্জির পিছন পিছন শঙ্করবাবু আর শুভুও ঘরে ঢুকল। ব্রজবুড়ো বালিশে পিঠ দিয়ে খাটে আধশোয়া। শুভকে দেখেই তার মুখে হাসি ফুটে উঠে সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল। তোমার সঙ্গে আবার এরা কেন? অভিমানের সুরে বললেন ব্রজবুড়ো। শুভ বলল, আপনি সবুজ বাক্সটার কথা বলেছিলেন, সেটা দেখতে এলাম। প্রকাণ্ড সবুজ ট্রাঙ্কটা শুভ ঘরে ঢুকেই দেখেছিল। খাটের উল্টো দিকে দেয়ালের সামনে রাখা হয়েছে। বোঝাই যায় আদ্যিকালের ট্যাঙ্ক। নিশ্চয়ই দেখাবো, বললেন ব্রজবুড়ো, কিন্তু এখন না, এরা ঘর থেকে বেরোলে দেখাবো। ডাক্তার ব্যানার্জি শঙ্করবাবুকে বললেন, চলুন মিস্টার চৌধুরী, আমরা পাশের ঘরে যাই। দুজন বেরিয়ে যেতে বুড়োর মুখে আবার হাসি ফুটল। শুভর বুকের ভিতর আবার ধুকপুকুনি। ব্রজবুড়ো খাট থেকে নেমে ট্যাঙ্ক থেকে একটা চাবি বার করে ট্রাঙ্কটা খুলে ডালাটা ওপরে তুলে দিলেন। দেখো, এ কি, এই যে খেলনায় ভর্তি, রেলগাড়ি, বন্দুক, রাক্ষসের মুখোশ, বিল্ডিং ব্লকস, মেকানো, লুডো, লটো, করতাল বাজানো সং, খেলার ড্রাম, খেলার গ্রামোফোন, তাছাড়া আরও কত খেলা যেসব শুভ কোনো দিন চোখেই দেখেনি, নাম শোনা তো দূরের কথা। এগুলো কার? শুভ ঢোক গিলে জিজ্ঞেস করল। ব্রজবুড়ো দুহাত মাথার ওপর তুলে তুড়ি বাজিয়ে দুলিয়ে গান করছিলেন। আমি রামখেল তিলক সিং তাই নাচি টিরিং বিরিং। এবার গান বন্ধ করে নিজের বুকে চাপড় মেরে চেঁচিয়ে উঠলেন, আমার। শুভ বুঝল এই খেলার বন্দুকের আওয়াজ শুনেই পাশের বাড়ির লোক ভেবেছে পিস্তল। ওই মুখোশ পরে বুড়ো জানলায় দাঁড়াতেই ভেবেছে রাক্ষস। আর এই সব খেলনার নানান রকম আওয়াজ শুনেই ভেবেছে বুড়ো তুকতাক করছে। শুভ বলল, বাবা আর ডাক্তারবাবুকে ডাকি। ওরা যদি আমার খেলনা নিয়ে নেয়? বুড়ো কর্কশ গলায় চেঁচিয়ে উঠল। মোটেই নেবে না, ওরা খুব ভালো লোক, আপনার কোনো অনিষ্ট করবে না। তবে ডাকো। দুজনে এলেন। ট্রাঙ্কের ডালা এখনও খোলা। অমিতাভ ব্যানার্জি ভিতরের জিনিসগুলো দেখে চাপা গলায় বললেন, সব ব্রিটিশ আমলের বিলিতি খেলনা, ওর নিজে ছেলেবেলার জিনিস। এর জুড়ি আজকাল আর এদেশে পাওয়া যাবে না। তারপর ব্রজবুড়োর দিকে চেয়ে বললেন, আপনি বসুন জ্যাঠা, বসুন, আমরা আপনার ভালো করতে এসেছি। যে ভালো রয়েছে তাকে আবার ভালো করবে কি? কড়া সুরে জিজ্ঞেস করলেন ব্রজবুড়ো। ঠিক বলেছেন, বললেন ডাক্তার ব্যানার্জি। আমি ভুল বলেছিলাম, আপনার কোনো চিন্তা নেই, আমি কালকেই চলে যাব। যাবে বই কি, নিশ্চয়ই যাবে। অমিতাভ ব্যানার্জির সঙ্গে শুভ আর শঙ্করবাবু নিচে নেমে এলেন। এও একরকম মনির ব্যারাম, জানেন তো, বললেন ডাক্তার ব্যানার্জি। শরীরে বার্ধক্যের পুরো ছাপ, কিন্তু মন সেই বালক অবস্থায় পড়ে আর বাড়েনি। বড়দের তাই সহ্য করতে পারেন না, নিজের বয়সের সাথী খোঁজেন, অথচ কোনো ছেলে ওর কাছে যাবে না। কি করুণ অবস্থা ভেবে দেখুন তো। আপনি সত্যিই কাল চলে যাবেন? শঙ্করবাবু জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি গেলে উনি ভালো থাকবেন, তাছাড়া এই ব্যারামের চিকিৎসা বলে তো কিছু নেই। শঙ্করবাবু ছেলের পিঠে হাত রেখে বললেন,
তুই মাঝে মাঝে ব্রজবুড়োকে সঙ্গ দিস, তোর বন্ধুদেরও বলিস। শুভরা অমিতাভবাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার উদ্যোগ করল। দোতলার ঘর থেকে তখন করতালের সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে, বাদুড় বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু, আজকে রাতে চামচিকে আর পেঁচারা